যে শেখে না সে আসলে কখনোই শেখে না। একবার দাসত্ব যার রক্তে ঢুকে যায় সে হয়তো স্বেচ্ছায় শেকল পরে নিজের পায়। তেমন ঘটনাই ঘটছে মধ্যপ্রাচ্যে। কাতারের দোহায় আকাশ এখনো ভারী 9 সেপ্টেম্বরে সে হামলা স্মৃতিতে। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান হামাসের কয়েকজন নেতা। সে আঘাত শুধু কাতারকে নয়, গোটা উপসাগরীয় অঞ্চলের রাজনীতিক ও সামরিক ভারসাম্যকে কাঁপিয়ে দেয়। ঘটনার পরপরই কাতার জরুরি বৈঠকের ডাক দেয়, যেখানে আরব ও ইসলামী দেশগুলো একত্রিত হয়। দোহা সম্মেলন থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক সুরে প্রতিরোধ ও সংহতির বার্তা আরব ও মুসলিম নেতারা জানান। তবে এখন পর্যন্ত তা কেবল কথার কথা, কাজের বেলায় ঠুঁটো জগন্নাথ। মুসলিম নেতাদের কথা কানেও তুলছে না ইসরায়েল। দখলদার দেশটি বরাবরের মতো আত্মবিশ্বাসী। তেল আবিব মনে করছে আমেরিকার নিরাপত্তা বলয়ে থাকা আরব নেতারা তাদের কিছুই করতে পারবে না। ইসরায়েল বলছে তারা মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমন্বয় করে যথারীতি চলছে। ইসরায়েলি কর্মকর্তারা মিডিয়াকে বলেন এসব দেশ আসলে চায় গাজার পরিস্থিতিতে প্রভাব রাখতে এবং এজন্যই নিরাপত্তা সহযোগিতা জারি রেখেছে। মিশরে ইতোমধ্যে গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের জন্য তাঁবু শহর তৈরি হয়েছে। জর্ডান ও আমিরাতও ত্রাণ পাঠাচ্ছে। ফলে ইসরায়েল বোঝাতে চাইলেও দোহা হামলা কোনো সম্পর্ক ছিন্ন করেনি। কিন্তু সবাই একই পথ নেয়নি। কুয়েত বরাবরের মতো সরব। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তারা ইসরায়েলের আক্রমণকে স্পষ্টভাবে নিন্দা জানায়। শুধু তাই নয়, কুয়েতি প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হুমকিকেও উস্কানিমূলক ও বিপজ্জনক আখ্যা দেয়। কুয়েতের কূটনৈতিক কৌশল স্পষ্ট, আন্তর্জাতিক অঙ্গনে এই প্রসঙ্গকে টিকিয়ে রাখা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। সবচেয়ে বড় ফলাফল আসে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির প্রতিরক্ষা মঞ্চে। জরুরি বৈঠকে জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীরা একমত হন গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো হবে। একটি যৌথ ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা দ্রুত চালু করা হবে। 3 মাসের মধ্যে যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া হবে। তাদের ঘোষণা ছিল স্পষ্ট, কাতারের উপর আক্রমণ মানে গোটা উপসাগরের উপর আক্রমণ। এই ভাষায় তারা শুধু ইসরায়েলের প্রতি সতর্ক বার্তায় দেয়নি, বরং নিজেদের ভেতরকার প্রতিরক্ষা জোটকে নতুন প্রাণ দিয়েছে। সৌদি আরব সম্মেলনে সরাসরি নেতৃত্ব না দিলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপপ্রতিরক্ষা মন্ত্রী অংশ নেন বৈঠকে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাবে সমর্থন দেন। একই সঙ্গে রিয়াদ কাতারের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্যকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে নিন্দা করে। এমনকি সম্মেলনের পরপরই সৌদি আরব পাকিস্তানের সঙ্গে একটি নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। পর্যবেক্ষকরা বলছেন এটি রিয়াদের কৌশলগত পরিধি বিস্তারের ইঙ্গিত। তবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান অনেকটা দ্বৈত। তারা একদিকে ইসরায়েলের উপদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায়, আবার অন্যদিকে গাজায় সাহায্য পৌঁছানো ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখে। একে অনেক বিশ্লেষক বলছেন চাপের মধ্যে ভারসাম্য রক্ষার প্রচেষ্টা। সবচেয়ে বড় আঘাত পেয়েছে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা। দীর্ঘদিন ধরে দোহায় ছিল হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম। কিন্তু কাতারি মাটিতে হামলা চালিয়ে ইসরায়েল যেন ইঙ্গিত দিলেও তারা আর দোহাকে নিরপেক্ষ মনে করে না। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অনেক আরব বিশ্লেষক মনে করছেন ওয়াশিংটনের ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং হামলায় আগাম তথ্য জানার সন্দেহ তাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে। ফলে উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে আগ্রহী হচ্ছে, যেখানে মার্কিন উপস্থিতি ক্রমশ কম গুরুত্ব পাচ্ছে। এত ঘটনার পরেও অনেকে বলছেন ফলাফল আসলে যেই লাও সেই কলু। কারণ আমেরিকা আঁচলতলে নিজেদের নিরাপত্তা চাদর খোঁজা আরব নেতাদের দৌড় ইসরায়েল ভালো করেই জানে। কদিন পরে সব চোটপাট শেষ। তারপর জোট আর সামরিক বাহিনী গঠনের তোড়জোড় ভুলে রাজা বাদশারা মনে দেবেন আমেরিকার তোষণে।